হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো শুধুমাত্র ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য না, ইতিহাসের মধ্য থেকে ঔরঙ্গজেব নিয়ে যে আমি আজকে ডিসকাস করব, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সবাই ভালো করে ভিডিওটা স্কিপ না করে দেখবে, কারণ আমি এখানে প্রতিনিয়ত চেষ্টা করি ডিসকাস করে দেওয়ার জন্য, কারণ ডিসকাস করলে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারবো এবং আমরা যে কোনো এমসিকিউর উত্তর দিতে পারবো। তো বেসিক্যালি ঔরঙ্গজেবের যে সময়কাল, সেটা ১৬৫৮ থেকে, ঠিক আছে, ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। ঠিক আছে, মোটামুটি একটা ভালো সময়কাল নিয়ে উনি রাজত্ব করেছিলেন। তো আজকে চলো দেখি এখানে কী কী আছে। মুঘল রাজ পরিবারে উত্তরাধিকারী সংক্রান্ত অন্তদ্বন্দ্ব, মানে মুঘল সাম্রাজ্যের মধ্যে, ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের মধ্যে যে কে হবে পরবর্তী রাজা তা নিয়ে অন্তর্দ্বন্দ্ব, মানে নিজেদের মধ্যে ফাইট। শাহজাহানের শেষ জীবন ছিল অত্যন্ত বেদনাদায়ক। তার জীবিতকালেই তার 4 পুত্র দারা, সুজা, ঔরঙ্গজেব ও মুরাদের মধ্যে সিংহাসনের অধিকার নিয়ে বিবাদ শুরু হয়ে যায়। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে শাহজাহানের 4টা পুত্র ছিল, দারা, সুজা, ঔরঙ্গজেব আর মুরাদ। তো যখন শাহজাহান জীবিত ছিলেন প্লাস বয়স্ক ছিলেন, তখন সময় থেকেই যে নেক্সট রাজা কে হবে তা নিয়ে এই 4জনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়, যার পরিণাম হলো কি এক অন্তর্ঘাত ভ্রাতৃযুদ্ধ। এরা সবাই ছিলেন মমতাজের সন্তান, প্রাপ্তবয়স্ক ও প্রাদেশিক শাসনকর্তার পদে অধিষ্ঠিত। ১৬৫৭ খ্রিস্টাব্দে ৬ সেপ্টেম্বর সম্রাট শাহজাহানের অসুস্থতার খবর ছড়িয়ে যাওয়া মাত্রই সিংহাসনের জন্য তার 4 পুত্রের মধ্যে প্রস্তুতি শুরু হয়। কবে থেকে? ১৬৫৭ সালে ৬ সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, যখন সবাই শুনে যে শাহজাহান এখন অসুস্থ, ঠিক আছে, ঠিক সেই মুহূর্তে কি হয়েছে, তার যে 4 পুত্র ছিল নিজেদের মধ্যে কে রাজা হবে সেই নিয়ে কি হয়, দ্বন্দ্ব শুরু করে। সেই সময় জ্যৈষ্ঠ পুত্র দারা শিকু আগ্রায় পিতার মৃত্যুসজ্জার পাশেই উপস্থিত ছিলেন। কে? জ্যৈষ্ঠ পুত্র দারা শিকু। ঠিক আছে, বৃদ্ধ বৃদ্ধ সম্রাট দারাকেই উত্তরাধিকারী হিসাবে মনোনয়ন করেন। মানে এখানে এই যে শাহজাহান যখন মানে মৃত্যুসজ্জার ছিলেন, ঠিক আছে, তখন এই যে দারা শিকু ওনার কাছে ছিলেন। সেই দিক দিয়ে হিসাব করে শাহজাহান বলেছেন যে এই যে দারা শিকু সে হবে নেক্সট নবাব। ঠিক আছে, কী হবে? সে হবে নেক্সট নবাব। তো কিন্তু উত্তরাধিকারীর প্রশ্নে সম্রাটের অন্যান্য পুত্রদের জীবন মরণের প্রশ্ন জড়িত ছিল। কিভাবে? দেখো, মুঘল সিংহাসনের উত্তরাধিকারী সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট আইন বা বিধিবদ্ধ রীতি না থাকায় প্রত্যেকে সম্রাটের মৃত্যুর পর এই প্রশ্নের মানে জবাব চাইছিল। ঠিক আছে, সুতরাং সম্রাটের অসুস্থতার খবর ছড়িয়ে পড়া মাত্রই সুজা বাংলায় নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। কে? সুজা। মুরাদ গুজরাটে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। সুজা নিজের সেনাবাহিনী নিয়ে আগ্রার পথে যাত্রা করার সময় খবর পাওয়া মাত্রই ঔরঙ্গজেব নিজের সেনাবাহিনী নিয়ে দাক্ষিণাত্য থেকে আগ্রার পথে যাত্রা করেন। পথে তিনি মুরাদের সঙ্গে মিলিত হন এবং মুরাদের সঙ্গে ঔরঙ্গজেবের এক চুক্তি হয়, যে স্থির হয় যে তারা একযোগে সুজা এবং দারার সঙ্গে যুদ্ধ করবেন। ঠিক আছে, তো এখানে ঔরঙ্গজেবের সঙ্গে কার চুক্তি হয়? মুরাদের। ঠিক আছে, তারা কি করবে? তারা সুজা এবং দারার সঙ্গে যুদ্ধ করবেন। যুদ্ধের শেষে সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। এই যে 3 ভ্রাতার যুদ্ধযাত্রার খবর পেয়ে দারা তাদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান পাঠান। সুজা পরাস্ত হয়ে বাংলা ফিরে যান। ধর্মাটের যুদ্ধে ঔরঙ্গজেব দারার বাহিনীকে পরাস্ত করেন, ফলে ঔরঙ্গজেবের সামরিক মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। ঔরঙ্গজেব ও মুরাদ আগ্রার সন্নিকটে শামুগড় নামক স্থানে উপস্থিত হন। দরবার মুঘল ও রাজপুত বাহিনী ঔরঙ্গজেব ও মুরাদের
যুগ্ম বাহিনীকে বাধা দেয়, কিন্তু ঔরঙ্গজেবের কাছে তারা পরাস্ত হয়। শামগড়ের যুদ্ধেই দারার ভাগ্য সুনিশ্চিত হয়। দারা পাঞ্জাবে আশ্রয় নেয়। ঔরঙ্গজেব আগ্রায় প্রবেশ করে সিংহাসন দখল করেন। সেই সঙ্গে শাহজাহানের দীর্ঘ কারাবাস শুরু হয়। ঔরঙ্গজেব ছলনা করে মুরাদকে বন্দী করেন এবং কিছুদিনের মধ্যে নির্মমভাবে তাকে হত্যা করেন। ইতিমধ্যে দারাও বন্দী হন। দুই কন্যা ও পুত্রসহ দারাকে দিল্লিতে প্রকাশ্যে রাজপথে অপমান করা হয়। কিছুকাল কারাবাসের পর ধর্মদ্রোহিতার অপরাধে দারাকে হত্যা করা হয়। এদিকে বাংলাদেশে সুজা ঔরঙ্গজেবের সেনাপতি মীর জমলার কাছে পরাস্ত হয়ে আরাকান রাজ্যে আশ্রয় নেয়। সেখানে তিনি সপরিবারে আরাকান রাজার হাতে নিহত হন। এইভাবে ঔরঙ্গজেবের সিংহাসন নিষ্কণ্টক হয়। তিনি নিশ্চিত হয় যে আলমগীর পাদশাহ গাজী অভিধা গ্রহণ করে রাজত্ব শুরু করেন। তো তিনি এই যে ঔরঙ্গজেব আলমগীর পাদশাহ গাজী এই যে একটা অভিধা তিনি গ্রহণ করেন, ঠিক আছে। তো রাজ্য বিস্তার ও বিদ্রোহ দমন ঔরঙ্গজেবের রাজত্বকালে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মানে ঔরঙ্গজেবের রাজত্বকাল ছিল, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। তো একটা হলো 1658 থেকে 81 খ্রিস্টাব্দ পর্যন্ত, আরেকটা হলো 1682 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো 1658 থেকে 1681 খ্রিস্টাব্দের মধ্যে কী হয়েছিল? এই সময় তিনি উত্তর ও উত্তর পশ্চিম ভারত নিয়ে ব্যস্ত থাকেন। এই সময়কার উল্লেখযোগ্য ঘটনা হলো উত্তর পূর্ব সীমান্তে সাম্রাজ্যের সম্প্রসারণ, উত্তর পশ্চিম সীমান্তে বিদ্রোহ দমন, রাজপুতদের সঙ্গে যুদ্ধ এবং শিখ জাঠা বুন্দেলা সতনামী বিদ্রোহ দমন হয়। আর 1862 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় তিনি দক্ষিণ ভারতের সিয়া রাজ্যগুলি ও মারাঠাদের নিয়েই বিব্রত থাকেন। রাজ্য বিস্তার ও বিদ্রোহ দমন করার আগে ঔরঙ্গজেব রাজকীয় মর্যাদা পুনঃস্থাপনে ও সাম্রাজ্যের হৃত রাজ্যাংশে পুনরুদ্ধারে ব্রতী হন। উত্তরাধিকার যুদ্ধের সময় যেসব বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চড়া দিয়ে উঠেছিল তিনি সকলে আগেই সেগুলিকে দমন করেন, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা কি পড়ব? এখান থেকে আমরা পড়ব তারপর তিনি কী করেন, এই যে ঔরঙ্গজেব, ঠিক আছে। আমরা এখান থেকে পড়ে নিই সবটা, যে ভাতৃযুদ্ধের সময়, এখান থেকে বই পড়ছি, ঠিক আছে। দাগ আসছে না কেন? এখান থেকে পড়ছি। তো ভাতৃযুদ্ধের সময় বহু স্থানীয় রাজা ও জমিদার সরকারকে রাজস্ব দেওয়া বন্ধ করে দেন এবং প্রতিবেশী অঞ্চলে লুটতরাজ শুরু করে দেয়। এমনকি তারা মুঘল রাজ্য লুটতরাজ করতে দ্বিধা করতেন না। সুতরাং সাম্রাজ্যের সংহতির জন্য ঔরঙ্গজেবের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। প্রথমে তিনি বিকানির রাজাকে দমন করে তার আনুগত্য আদায় করেন। এরপর তিনি পালামুর জমিদারের বিদ্রোহ দমন করে তার রাজ্যের অধিকাংশ দখল করে নেন। তারপরে কি আছে? বুন্দেলখণ্ডের নায়ক চম্পত রায়কে দমন করে তার রাজ্য দখল করে নেওয়া হয়, ঠিক আছে। তো এইসব ছোটোখাটো বিদ্রোহ দমন করার পর ঔরঙ্গজেবের উত্তর পূর্ব সীমান্তে দুই হিন্দু রাজ্যে কুচবিহার ও অহুম বা আসামের দিকে নজর দেয়। কুচবিহার ও আসামের রাজারা প্রায় মুঘল সীমান্তে আক্রমণ চালায়। 1661 খ্রিস্টাব্দে মীর জুমলা ঢাকা থেকে কুচবিহারের অভিমুখে যাত্রা করেন। কুচবিহার রাজ যুদ্ধ না করেই পালায় যায়। কুচবিহারকে মুঘল সাম্রাজ্যভুক্ত করা হয়। কুচবিহার থেকে মীর জুমলা আসামের দিকে অগ্রসর হন। 1662 খ্রিস্টাব্দে এক নৌযুদ্ধে অহুম বাহিনী পরাস্ত হয় এবং মীর জমলা অহুম রাজধানী গড়গাঁও দখল করে নেন। অহুম রাজ সপরিবারে পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয়, কিন্তু অচিরে বর্ষা আগমনে মুঘল বাহিনী বিব্রত হয়ে পড়েন। সেই সুযোগে অহুমরা মুঘলদের উপর আক্রমণ চালায়, কিন্তু তারা পরাস্ত ও
মীর জুমলার সঙ্গে প্রচুর ক্ষতিপূরণ দিয়ে সন্ধি করতে বাধ্য হয়। অহুম রাজ্যের কিছু অঞ্চলকে মুঘল সাম্রাজ্য করা হয়। ঢাকা ফিরে আসার সময় মীর জুমলার মৃত্যু হয়। সেই সুযোগে আহোমরা তাদের হৃত রাজ্যাংশ পুনরুদ্ধার করে নেয় এবং কুচবিহার মুঘলদের অধীনে থেকে মুক্ত হয়ে যায়। এই অবস্থায় ঔরঙ্গজেব নিজ মাতুল শায়েস্তা খাঁকে বাংলার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। শায়েস্তার সার্বিক কৃতিত্ব হলো কি মগ ও ফিরিঙ্গি। ঠিক আছে। তো জলদস্যুদের কাছ থেকে চট্টগ্রামের নতুন নামকরণ দেওয়া হয় ইসলামাবাদ। চট্টগ্রাম দখল করার পর বাংলার দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে মগ প্রতিঘোষদের দূরত্ব বন্ধ করা হয়।